রোববার 5G'র যুগে পা দিচ্ছে বাংলাদেশ, শুরুতে পাওয়া যাবে দেশের 6 এলাকায়। বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে চলছে দেশ, আগামীতে ডিজিটাল পণ্য উৎপাদনের হাব হবে বাংলাদেশ। বিদ্যুতের আওতায় দেশের প্রায় শতভাগ এলাকা, ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্মত সরবরাহে গুরুত্ব দেবে সরকার। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এবার 5G নেটওয়ার্কের যুগে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। রোববার এই যাত্রা শুরু হবে। শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় সহ 6টি এলাকায় সীমিত পরিসরে 5G নেটওয়ার্ক পাওয়া যাবে। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এই তথ্য জানান। মন্ত্রী বলেন, 2018 সালে ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে 2021 থেকে 23 সালের মধ্যে 5G নেটওয়ার্ক চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় 12 ডিসেম্বর থেকে সীমিত পরিসরে 5G চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন। দেশের 6টি নির্ধারিত এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটকে 5G নেট পাওয়া যাবে। 5G'র প্রথম স্ট্যান্ডার্ড, এটাও সেকেন্ড স্ট্যান্ডার্ডের জন্য কাজ হচ্ছে। হ্যাঁ, 22-এ হয়তো সেকেন্ড স্ট্যান্ডার্ডটা রিলিজ হবে, আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডটা ফলো করব। আমি আপনাকে একটি কথা বলতে পারি সবার জন্য, বাংলাদেশ কোনো প্রযুক্তিতে আর পিছিয়ে থাকবে না। এটা 5G, 6G, 7G যাই আসুক, কোনোটার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়া থাকবে না। আপনি বুঝতে পারছেন যে আমরা নবম দেশ হিসেবে 5G'র যুগে প্রবেশ করতে পারছি, আমার তো বুকটা ভরে যায়। বেতবুনিয়া থেকে মহাকাশে বিচরণের সূচনা। বঙ্গবন্ধুর দেখানো পথে স্বাধীনতার 50 বছরে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তি আবিষ্কারের সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ভালোভাবে নিতে পেরেছে বাংলাদেশের মানুষ। আইটি খাতে তাই রপ্তানির লক্ষ্য $5 বিলিয়ন। আগামীতে ডিজিটাল পণ্য উৎপাদনের হাব হবে সোনার বাংলা। যুদ্ধ বিধ্বস্ত দেশে বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে 1973 সালে বিশ্ব টেলিযোগাযোগ সংস্থার সদস্য পদ নিয়ে বিশ্ব সংযুক্তির সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 14 জুন বেতবুনিয়া ভূ উপগ্রহ স্থাপনের মাধ্যমে সংযুক্তির পথ আরও সহজ করেন তিনি। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই 2008 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে স্বাধীনতার 50 বছরে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, পুরোটাই বাস্তব। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ। জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, তিনি 4টা পিলারকে এটা বাস্তবায়নের জন্য, এই রূপকল্পকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য একটা দিক নির্দেশনা দিলেন। বিশ্ব প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে এরই মধ্যে মহাকাশে বিচরণ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আর বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে বিচরণের অপেক্ষায়। দেশ জুড়ে প্রযুক্তির জাল ছড়িয়ে দিতে তৈরি করা হচ্ছে 39টি হাইটেক পার্ক, যেখানে বিনিয়োগ করছে টেক জায়ান্ট নোকিয়া সহ বিশ্বের নামকরা 120টি প্রতিষ্ঠান। শেখ কামাল ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে দক্ষ করা হচ্ছে তরুণদের। ইন্টারনেট সেবায় 4G ছাড়িয়ে 5G বিচরণের অপেক্ষায় দেশ। দুর্গম এলাকাতেও পৌঁছে দেওয়া হয়েছে ডিজিটাল সেবা। শেখ কামাল আইটি ট্রেনিং ইনোভেশন সেন্টার হচ্ছে, আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সাথে সাথে আমাদের ইউনিয়ন ভিত্তিক যে সেন্টারগুলোকে ফাইবার অপটিক্যাল কেবলে যুক্ত করার ফলে আরও অনেক ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন আমাদের সামনের টার্গেট, সারা বাংলাদেশের একেবারে জেলা উপজেলা পর্যন্ত আমরা 39টা হাইটেক পার্ক নির্মাণ কাজ আমরা শুরু করেছি। তলাবিহীন ঝুড়ির দেশ এখন ডিজিটাল দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার সাহস দেখায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাই শেখ হাসিনার নেতৃত্বে মিলেছে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। আর 2041 সালে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের প্রায় শতভাগ এলাকা এসেছে বিদ্যুতের আওতায়। আগামী দিনগুলোতে ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহকে গুরুত্ব দিবে সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশকে লোডশেডিং মুক্ত এবং অর্থনীতি সচল রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক সফলতা এসেছে গত এক দশকে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, কাচিকাটা, পদ্মা নদীর চর নিয়ে গঠিত এ 3 ইউনিয়ন 2 বছর আগেও ছিল অন্ধকার। মুন্সিগঞ্জ থেকে পদ্মার তলদেশ দিয়ে 1 কিলোমিটার সাবমেরিন ক্যাবলে সেখানে পৌঁছানো হয় বিদ্যুতের আলো, যা বদলে দিয়েছে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা ও জীবনমান। খরচ কম হইতে আছে, আমার লাভবান বেশি হইতে আছে বিদ্যুৎ দাম হানি দিলে। আগে একটা শার্ট নামতো আপনার 1.5 ঘন্টায়, এখন আমার 1.5 ঘন্টা শার্ট নামে 3টা। একটা ইমেল করাতে আগে মানুষ নড়িয়া যাইতে হইতো, এখন ওই নড়িয়া যাওয়া লাগে না, এখন সব কাজগুলা আমাদের এই জায়গাতেই করা যায়। গ্রামাঞ্চলের বিদ্যুতায়নকে 1972 সালেই সাংবিধানিকভাবে গুরুত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু। 1975 সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই পরিকল্পনায় অনেকটাই ভাটা পড়েছিল। মাঝে 1996 থেকে 2001 পর্যন্ত কিছু পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়ন শুরু হয় 2009 সাল থেকে। গত 12 বছরে বিচ্ছিন্ন চর, দুর্গম পাহাড়সহ সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে বর্তমান সরকার। এ সময় 146 বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে 25,000 মেগাওয়াট। কয়েক গুণ হয়েছে গ্রাহক সংখ্যা, সঞ্চালন লাইন সহ সব ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। গ্রিড লাইনে শতভাগ বিদ্যুতায়ন করে ফেলছি সারা বাংলাদেশে। এটা একটা বড় সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা আগের থেকে অনেক সিকিউর বলতে পারি নিরাপত্তার ক্ষেত্রে, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, বিদ্যুতের নিরাপত্তার ক্ষেত্রে। এখন যেটা আমাদের হবে সেটা আরও বেশি নিরবিচ্ছিন্ন কীভাবে আমরা করতে পারি বিদ্যুতের ক্ষেত্রে, আরও বেশি আমরা মোর সাস্টেনেবল কেমনে করতে পারি এবং এফোর্ডেবল, অর্থাৎ মানুষের আয়ের সাথে ইউটিলিটি খরচগুলো আমাদের কতটুক হবে। 2001 থেকে 2006 দেশের বিদ্যুৎ খাতের জন্য ছিল অনেকটাই অন্ধকার যুগ। সে সময় নিট উৎপাদন বৃদ্ধির পরিবর্তে কমে যায়। লোডশেডিং ছিল জনগণের জন্য অন্যতম ভোগান্তি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করায় শিল্প খাতেও মেটানো যাচ্ছে চাহিদা, যা অর্থনীতিকে গতিশীল করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বড় কোনো লোডশেডিং থেকে আমরা মুক্ত হয়ে গেছি গত 4-5 বছর বা 6-7 বছর। কোনো লোডশেডিং হচ্ছে না। শিল্পের ক্ষেত্রে মানে বিদ্যুতের যে সরবরাহ সেখানেও ঘাটতি নেই, অর্থাৎ অর্থনীতিকে চালিয়ে রাখার জন্য যেই জ্বালানি এবং বিদ্যুতের দরকার ছিল সেটা সরবরাহ করতে সরকার সফল হয়েছে। 2030 সালে 40,000 আর 2041 সাল নাগাদ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সে লক্ষ্যমাত্রা অর্জনকে টেকসই করতে তেল, গ্যাসের মতো প্রাথমিক জ্বালানি কেনায় দূরদর্শিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ ও অনুদান সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। 50 বছরে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ থেকে দেশে $3,500 কোটি এসেছে নানা উন্নয়নমূলক প্রকল্পে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিশ্বব্যাংকের ঢাকা অফিস। এতে জানানো হয়, বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার জন্য অনুদান, সুদমুক্ত ঋণ এবং রেয়াতি ক্রেডিট আকারে বিনিয়োগ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটির ঋণে দেশে 51টি প্রকল্প চলমান। এসব প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ এসেছে $1,380 কোটি। এদিকে বাংলাদেশ সফরে এসে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার বলেছেন, করোনা মোকাবেলায় সরকারের সক্রিয় পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারের উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে সরকার। শনিবার নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় মন্ত্রী বলেন, দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা 26 লাখ টন, যার মধ্যে আমদানি করতে হয় প্রায় 16 লাখ টন। আমদানি নির্ভরতা কমানো ও উৎপাদন বৃদ্ধির জন্য নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল কারখানাকে একত্রিত করে ইউরিয়া উৎপাদনে নতুন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে নির্ধারিত প্রকল্পটির উৎপাদনে যাবে বলে আশা শিল্পমন্ত্রীর। এছাড়াও ডিলার পর্যায়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। যারা ডিলার্সরা আছে সেখানে হয়তো কমতি হয়, অনেক জায়গায় কমে যায়, বিভিন্ন আবার যাইতে ডেলিভারিতে যেটা প্রবলেম, সারের কোনো দাম বাড়ে নাই কোথাও এখানে,
এটা আমাদের প্রচুর স্টক আছে, প্রত্যেক জায়গায় গোডাউনের স্টক আছে। কর্মী নিতে এ মাসের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। শুক্রবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশ হাই কমিশনকে বিষয়ে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন ডিসেম্বরের মধ্যে সমঝোতা স্মারক সই হবে এবং অতীতের চেয়ে অনেক বেশি কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্য ইউরোপের দ্বারও উন্মোচিত হতে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বৈধ উপায়ে কর্মী পাঠানোর প্রস্তুতি হিসেবে গ্রিসের সঙ্গে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। আমি টার্গেট করছি কি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দিস উইল বি দ্য ফার্স্ট MOU ইনশাল্লাহ আমরা যেটা ইউরোপের যে কোনো দেশের সাথে করব। 40 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র। এই বছরের নভেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি ছিল 6.8%। 1982 সালের পর এক বছরে পণ্য সামগ্রিক দাম এতটা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। জ্বালানি তেলের পাশাপাশি পুরনো গাড়ি, বাড়ি ভাড়া ও খাদ্যের দামও বেড়েছে লাফিয়ে। গত কয়েক মাস ধরে অস্বাভাবিক মূল্যস্ফীতি দেখছে যুক্তরাষ্ট্র। এতে বিপাকে পড়েছেন দেশটির নিম্ন আয়ের মানুষ। কোভিডের ধাক্কা সামলানোর পর এবার নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে 2021 সালে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বেড়েছে 6.8% আর জ্বালানি তেলের দাম বেড়েছে 6.1%। এর প্রভাব পড়েছে খাদ্য, বাসা ভাড়া ও যাতায়াত খরচে। সবকিছুর দাম যেভাবে বাড়ছে তাতে দিন দিন পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে। গ্যাসের দাম 15% বেড়েছে, খাবার, মাংস সবকিছুর দামই দ্বিগুণ হয়েছে। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে রেস্তোরাঁটি খুব বেশি দিন চালাতে পারবো বলে মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্রে 1982 সালের জুনের পর বার্ষিক মূল্যস্ফীতি এবারই সবচেয়ে বেশি। জিনিসপত্রের দাম বাড়ায় চাপ সৃষ্টি হয়েছে বাইডেন প্রশাসনের উপর। মূল্যস্ফীতির জন্য করোনা মোকাবিলায় প্রশাসনের অতিরিক্ত খরচকে দুষছেন অনেক অর্থনীতিবিদ। এমনকি পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Every other aspect of the economy is racing ahead. It's doing incredibly well. গত 60 বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবিশ্বাস্যভাবে বেড়েছে, কিন্তু এটাও ঠিক মুদ্রাস্ফীতিও মানুষের জীবনকে প্রভাবিত করছে। এই সংকট আমাদের ধারণার চেয়ে দ্রুত ঘনীভূত হচ্ছে। সাপ্লাই চেইনের কারণে দাম বাড়ছে, এটা ঠিক, তবে এই বিষয়ে আমরা কাজ করছি। চীন সহ বিভিন্ন দেশ থেকে পণ্য সরবরাহে ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। গত সপ্তাহে মূল্যসূচক বেড়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। তবে ঢাকার শেয়ার বাজারের সূচক বাড়লেও এখনও প্রধান সূচকের অবস্থান 6000 পয়েন্টের ঘরে। এই সময় ডিএসইতে দর বেড়েছে তালিকাভুক্ত 72 ভাগ প্রতিষ্ঠানের এবং বাজার মূলধনও যোগ হয়েছে 4350 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও সার্বিক সূচক বেড়েছে 208 পয়েন্ট। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই প্রধান সূচক বাড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে গত সপ্তাহে উত্থান হলেও ডিএসইএক্স সূচকের অবস্থান এখনও 6000 পয়েন্টের ঘরে। এই সময় প্রায় 49 পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক অবস্থান করছে 6984 পয়েন্টে। এছাড়াও ডিএস30 সূচক কমেছে 4 পয়েন্ট এবং সরিয়া সূচক বেড়েছে প্রায় 17 পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 5309 কোটি 1 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 269 কোটি 4 লাখ টাকা বেশি। সে হিসেবে ডিএসই এর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1061 কোটি 88 লাখ টাকা। গত সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 384টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 72 ভাগ প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 278টির, কমেছে 79টির এবং অপরিবর্তিত আছে 23টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 4350 কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,57,190 কোটি টাকা। সেই হিসেবে গত 2 সপ্তাহে ডিএসই এর বাজার মূলধন বেড়েছে 11,093 কোটি টাকা।
গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওয়ান ব্যাংক, তৃতীয় জিএসপি ফাইন্যান্স, চতুর্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং পঞ্চম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় 30%। দ্বিতীয় ফাইন ফুডস, তৃতীয় এএমসিএল প্রাণ, চতুর্থ জেমিনি সিফুড এবং পঞ্চম অবস্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 208 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,462 পয়েন্টে। 6,95,00,000 টাকা কমে মোট লেনদেন হয়েছে 235,70,00,000 টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।